সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সাথে বরাবর মতো আমি আছি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে আজকের পর্বে স্টুডিওতে উপস্থিত যারা আছেন অতিথি হিসেবে আপনাদের বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য তাদের পরিচয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর FM মোফাক্করুল ইসলাম, যিনি মেডিসিন বিভাগে আছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হসপিটালে, এবং আমাদের সাথে আছেন ডক্টর তোশিবা রহমান, শিশু বিশেষজ্ঞ হিসেবে আছেন শিশু বিকাশ কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালে। সো আমাদের বিশেষজ্ঞ অতিথিদের পরিচয় আপনারা জেনেছেন। মেডিসিন এবং শিশুরোগ বিষয়ে নিশ্চয়ই এই সময়টাতে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। সো সেই প্রশ্নগুলো যদি থাকে বা কোনো বিষয়ে স্পেসিফিক্যালি কিছু জানার থাকলে সেটা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বার, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি স্যার, প্রথমে আমরা একটু সিজনাল যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। মেডিসিন ডিপার্টমেন্টে এরকম রোগীরাই সবসময় আসে যেগুলো আবহাওয়ার পরিবর্তনের সাথে কিছু কিছু রোগ সময়ের সাথে সাথে আমাদের এই সময়টাতে আমরা বেশি ফেস করে থাকি কিছু কিছু রোগের ক্ষেত্রে। সো আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়ে কোন রোগের ব্যাপারে আমাদের দর্শকদের জানাতে চান? ধন্যবাদ বাংলা ভিশনকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো এখন তো শীতের মৌসুম চলে আসছে। শীতের সময় আমরা যে রোগগুলো বেশি পাই যেগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে কিংবা আমরা প্রাইভেট চেম্বারে আউটডোরে দেখছি, সেগুলোর ভিতরে মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, শ্বাসতন্ত্রের যে রোগগুলো আমরা এগুলো এখন বেশি পাচ্ছি। এর ভিতরে যেমন নিউমোনিয়া পেশেন্ট আমরা হাসপাতালে ভর্তি দেখতে পাচ্ছি, প্রচুর নিউমোনিয়া পেশেন্ট আসছে। আর এছাড়া যাদের অ্যাজমা আছে, অ্যাজমা এখন সিভিয়ার রোগ হচ্ছে, আমাদেরকে বলতেছে সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, অ্যাজমার প্রকোপ বাড়ছে। যারা ব্রঙ্কাইটিস কিংবা সিওপিডিতে ভুগছে তাদেরও দেখা যাচ্ছে যে এই সময়টা অ্যাটাকগুলো বেশি হচ্ছে, তারা শ্বাসকষ্টের জন্য আমাদের কাছে বেশি আসছে। তো এই যে শ্বাসতন্ত্রের রোগগুলো হচ্ছে এখন শীতের সময় সবগুলোই প্রকোপ বাড়ে এবং আমরা এটা বেশি করে পাচ্ছি। এছাড়াও সারা বছর ধরে কিছু রোগ থাকে যেমন জ্বর, সেই জ্বরের ভিতরে আমরা যে এই শীতের সময় ইনফ্লুয়েঞ্জাটা বেশি পাই। এছাড়া সর্দি কাশি যেগুলো আছে আমরা রাইনাইটিস বলি, রাইনোরিয়া বলি, এগুলো আমরা এখন বেশি পাচ্ছি। সেই সাথে ডেঙ্গু কিন্তু এখনও শেষ হয় নাই। ডেঙ্গুর কিছু মোটামুটি বেশ ভালো সংখ্যক ডেঙ্গু রোগী কিন্তু এখনও আমাদের হাসপাতালে ভর্তি আছে। এছাড়া এই বছর আমরা ডেঙ্গুর সাথে আরেকটা রোগ বেশি করে পাচ্ছি, সেটা হচ্ছে চিকুনগুনিয়া। তো চিকুনগুনিয়া রোগও কিন্তু এখন প্রচুর আমরা আউটডোরে এবং ইনডোরে দু জায়গাতেই চিকুনগুনিয়া রোগীগুলোকেও পাচ্ছি। মানে ইনফেকশন জাতীয় যে রোগগুলো আছে সেগুলো শ্বাসতন্ত্র অন্যান্য সব জায়গায় এই ধরনের রোগগুলো এখন প্রবণতাটা বাড়ছে, এখন এই রেসপিরেটরি প্রবণতাটা বাড়ছে বেশি। জি স্যার, অন্যান্য সিস্টেমের ব্যাপারে এই সময়টাতে কোনো রোগের মনে হয় কিনা যে কিছু প্রাদুর্ভাব বেড়ে যায়, যেরকম আপনি শ্বাসতন্ত্রের কথা বললেন বা ফিভার, কমন কোল্ড, এই ধরনের রোগগুলো যেরকম বাড়ছে? এছাড়া বাকি সারা বছর ধরে যে রোগগুলো থাকে যেমন ডায়াবেটিস রোগীদের দেখা যায় যে এই সময়টায় কমপ্লিকেশনগুলো বেশি হয়, কারণ ডায়াবেটিস রোগীগুলো তো এমনিতেই ইমিউনো কম্প্রোমাইজ থাকে। তো এরা দেখা যাচ্ছে সারা বছর ধরে আসছে, কিন্তু শীতের সময় এদের রোগগুলো বাড়ে। এদের যে রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনটাই এরা এই সময় বেশি নিয়ে আসে। এছাড়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসছে। এরা সিভিয়ার ডায়াবেটিসের কারণে দেখা যাচ্ছে যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সো ডায়াবেটিস রোগীগুলো এই সময়টায় সাফার বেশি করছে। হাইপার টেনশনের রোগীগুলো আমরা পাচ্ছি। সারা বছর ধরে আমরা যেগুলো ক্রনিক রোগ পাচ্ছি সেগুলো তো পাচ্ছি, কিন্তু বাড়তি যে রোগগুলো আসতেছে সেগুলো হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আর রিসেন্টলি আমি পাচ্ছি যেটা চিকুনগুনিয়া। এছাড়া যে কোনো ধরনের বাতের রোগ যেগুলোকে বলি আমরা, আর্থ্রাইটিস যেগুলো আছে, এই আর্থ্রাইটিসের প্রকোপও কিন্তু এই শীতের সময় বেড়ে যায়। যারা রিমোটয়েড আর্থ্রাইটিস কিংবা অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগছেন এই সময় তাদের এই ব্যথাগুলোও বেড়ে যাচ্ছে। সো ওভারঅল আমাদের দেখা যায় যে শীতকালে কিন্তু আমার মনে হয় যে রোগের প্রকোপটা একটু বেশি হয় আমাদের দেশে। জি স্যার, এই বিষয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো, যেহেতু খুবই কমন সমস্যাগুলো। তার আগে ডক্টর তোশিবা রহমান, আপনার কাছেও সেম প্রশ্নটাই রাখতে চাই। বাচ্চাদের ক্ষেত্রে আসলে এই সিজনাল চেঞ্জের ডেফিনেটলি কিছু না কিছু হেলথ ইফেক্ট আছে। সো আপনি বিশেষজ্ঞ হিসেবে আমাদের প্যারেন্টরা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে কি বলতে চান বাচ্চাদের রোগের বিষয়ে? আসলে শীতে শিশুদের যে স্বাস্থ্যের ঝুঁকি বা সমস্যাগুলো থাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, যে শীতে হচ্ছে এনভায়রনমেন্টাল যে কিছু ফ্যাক্টরসগুলো থাকে, যেমন শীতে আমাদের প্রচণ্ড রকমের শুষ্ক একটা আবহাওয়া, এর ফলে কিন্তু ধুলা অনেক বেশি থাকে এবং দেখা যায় যে বিভিন্ন জায়গায় পাতা পড়ে থাকে বা অনেক সময় মানে আমরা আগুন পোহানোর জন্য পাতা পোড়াই, তাহলে এখান থেকে কিন্তু ধোঁয়া সৃষ্টি হচ্ছে। এগুলো বলার কারণ হচ্ছে যে এগুলো সবকিছু কিন্তু ডিজিজকে ট্রিগার করে। হ্যাঁ, এরপরেও যেটা হচ্ছে যে এখন তো ফুল দিয়ে সবগুলো বাগান সেজে উঠছে, তো ফুলের যে রেণুগুলো আছে এই তিনটাই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে শিশুদের শ্বাসতন্ত্রের জন্য খুব সমস্যা করে। এবং আমরা যদি রোগগুলোকে তিনটা ভাগে ভাগ করি, যে শ্বাসতন্ত্রের সমস্যা, পরিপাকতন্ত্রের সমস্যা এবং
চর্ম বা ত্বকের সমস্যা। শ্বাসতন্ত্রের সমস্যার মধ্যে যেটা হয় যে ব্রঙ্কিওলাইটিস, এটা কিন্তু 2 বছরের নিচে শিশুরা, পার্টিকুলারলি 1 বছরের নিচে শিশুরা খুব বেশি ভুগে, এবং এই 3টা কারণে কিন্তু ধুলা এবং এই যে ফুলের রেণুর যে প্রকোপটা বাড়ে সেজন্য। এছাড়া নিউমোনিয়া তো আছে, নিউমোনিয়া তো সব এজে হতে পারে, একদম নিউবর্ন থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত আমরা জানি। এছাড়াও গর্ভাবস্থায়ও কিন্তু শিশুরা কনজেনিটাল নিউমোনিয়া বলে একটা টার্ম আছে, সেটা নিয়েও কিন্তু জন্ম নিতে পারে। এবং অ্যাজমা বা হাঁপানি, যেটা স্যারও বলছিলেন যে হাঁপানির প্রকোপ, যারা হাঁপানিতে ভুগছে তারা কিন্তু এটা আরও বেশি ট্রিগার করবে, এবং যে ফ্যাক্টরসগুলো আমি বললাম। এরপরে পরিপাকতন্ত্রের যে সমস্যাগুলো আছে, ভাইরাল যে ডায়রিয়াটা বা রোটা ভাইরাস, যেটা খুবই কমন আমাদের শিশুদের বা বাংলাদেশের শিশুদের জন্য, সেটার প্রকোপটা কিন্তু বেড়ে যায় শীতকালে। স্কিনের মধ্যে যেটা হয় স্ক্যাবিস, এটা খুবই সংক্রামক একটা ব্যাধি, এবং দেখা যায় যে বাচ্চাটার হয়েছে তার হয়তো ভাই বোনের হচ্ছে, পরিবারের অন্যান্য কেউ বা নেইবার বা তার স্কুল থেকে সে আনছে। তো এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে শীতের মধ্যে। জি, আর এই সময়টাতে স্যারও তো অলরেডি মেনশন করেছেন বিভিন্ন ধরনের ফিভার বা কমন কোল্ড, এটা এই টাইমটাতে সবসময় একটু বেশি হয়ে থাকে। সো বাচ্চাদের ক্ষেত্রে আসলে এখনকার এই সিজনটাতে ডেঙ্গু বা চিকুনগুনিয়া যে রোগগুলো এখন ভাইরাল ডিজিজগুলো হচ্ছে, সেগুলোর প্রবণতাটা কেমন বা এটার ইফেক্টটা কীরকম হচ্ছে? এটা আসলে আমাদের একটা সিজনাল, বা আমরা সবসময় জানি যে রেইনি সিজন বা হচ্ছে উইন্টারে এগুলো একটু বাড়ে। তো এগুলো আগের থেকে কিছুটা প্রকোপ কমে যাওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে এখনও কিন্তু আছে এগুলো। এবং যে শিশুরা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজড, মানে হয়তো দীর্ঘমেয়াদী কোনো একটা অসুখে ভুগছে, যেমন কিডনির একটা রোগ আছে নেফ্রোটিক সিনড্রোম, তারপর কিছু কিছু রোগ আছে যেমন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণে কিন্তু একটা শিশু সারা জীবন ধরে কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদের বেলায় দেখা যায় যে এই রোগগুলা বা ভাইরাল ডিজিজগুলো খুব সহজেই তাদেরকে ধরে, এবং যে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজও, ফাঙ্গাল ডিজিজও কিন্তু তাদেরকে এফেক্ট করতে পারে। জি, আর যেহেতু এই সিজনটাতে শ্বাসতন্ত্রের রোগগুলো বেশি হয়ে থাকে, বাচ্চাদেরও ডেফিনেটলি নিশ্চয়ই নিউমোনিয়ার কথা যেরকম বলেছেন, তো অনেকেই কিন্তু এই সময়টা অ্যাডিনয়েড বা টনসিলাইটিস যেগুলো আমরা বলি, এই সমস্যাগুলোও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেড়ে যায়। সো এগুলোকে প্রিভেনশনের জন্য প্যারেন্টসদেরকে কোনো পরামর্শ দিতে চান কিনা? যেটা হয় যে আমরা শীতকালে বলি যে বাচ্চাদেরকে বেশি গোসল করানো যাবে না, বাচ্চার মাথায় পানি দেওয়া যাবে না, কলা খাওয়ানো যাবে না, বাচ্চাকে রোদে বসিয়ে রাখতে হবে। এই যে 3টা ভ্রান্ত ধারণা, এই 3টা ধারণা থেকে বের হতে হবে। এবং যে ব্রেস্ট ফিডিং যে শিশুগুলো আছে, আমরা অনেক সময় মনে করে যে মায়ের ঠান্ডা লেগেছে, হ্যাঁ, মা বেশি বেশি পানি ধরে কাজ করে, এই বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো যাবে না, আমরা কাউজ মিল্ক বা অন্য কিছু দিই, এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা। তাহলে এই যে আমাদের যে চিন্তাগুলো আছে, ভ্রান্ত ধারণা, এগুলো আমাদেরকে কাটাতে হবে। কারণ শীতকালেও আমরা বলেছি যে আমরা সবসময় শিশু বিশেষজ্ঞরা বলি যে গোসলটাকে স্কিপ করা যাবে না। লিকওয়ার্ম ওয়াটার বা উষ্ণ গরম জলে প্রতিদিন অবশ্যই বাচ্চাকে গোসল করাতে হবে। অযথা বাচ্চাকে রোদ্রে বসিয়ে রাখা যাবে না, বা অযথা বাচ্চাকে রোদ্রে খেলছে সেটাকে অ্যালাউ করা যাবে না। এছাড়াও দেখা যায় যে হাত মোজা, পা মোজা এগুলো পরাতে চায় না, বাচ্চা ঘামে। শিশুরা কিন্তু এমনিতেই ঘামে, কারণ তাদের মেটাবলিজম রেট অনেক বেশি। এই ঘামার ফলেও নিউমোনিয়া বা এগুলোর চান্সটা বেড়ে যায়, কিন্তু তারপরেও দেখতে হবে যে শিশুদের এটা আবার স্কিনে প্রবলেম হতে থাকে, ক্র্যাকি হয়ে যায়, হ্যাঁ, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং যদি দেখি যে শিশুটা ঠান্ডা বা নিউমোনিয়া বা কোনো কাশিতে বা টনসিল বললেন, অ্যাডোনেট বললেন, যে কোনো সমস্যার কারণে কলা খেতে পারছে না, বা লেবু, অনেক সময় আমরা এই সিজনে যেটা বলি যে লেবু খাওয়ানো যাবে না, হ্যাঁ, যদি বাচ্চা খেতে না চায়, অতৃপ্তি তার আসে, সেই ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারি। কিন্তু এরকম কিন্তু রিকমেন্ডেশন নাই যে আমরা কলা খাওয়াতে পারবো না, ঠান্ডাটা বেড়ে যাবে। তো এগুলো একটু যদি মাথায় রাখে, এবং ব্রেস্ট ফিড চাইল্ডদেরকে অবশ্যই বরং ফ্রিকুয়েন্টলি আরও ব্রেস্ট ফিড করাতে হবে, তাহলে তাদের ইমিউনিটি পাওয়ারটা একটু বুস্ট আপ হয়। আর শীতের শাকসবজি বা ফল যেগুলো আছে সেগুলো তো অবশ্যই রাখতে হবে খাবার। মানে যে মিসকনসেপশন বা ট্যাবুসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে একটু কনসিয়াস হয়ে এই জিনিসগুলো খেয়াল রাখলে বাচ্চারা এই সময়টাতে আরও বেশি হেলদি থাকতে পারবে। স্যার, একটু অ্যাজমার বিষয়টাতে জানতে চাই, যেহেতু এই সময়টাতে আপনি বলেছেন যাদের অ্যাজমা রোগ আছে তাদের অ্যাকিউট এক্সাজারবেশন যেটা আমরা বলি, বা হঠাৎ করে বেড়ে যাওয়ার প্রবণতাটা হচ্ছে, সো যারা এই ধরনের রোগগুলোতে সাফার করছেন তাদের কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত, বা কিভাবে তারা ভালো থাকতে পারে? অ্যাজমা রোগীরা তো অধিকাংশ জানা রোগ থাকে যে এরা অ্যাজমা সাফার করছে, আর কিছু কিছু আছে যে এই সময়টা অ্যাজমার অ্যাটাক হতে পারে। তো অ্যাজমার রোগীরা তো সাধারণত ওদের কাশি থাকে এবং শ্বাসকষ্ট থাকে। তো এই শীতের সময় আমাদের অ্যাজমার প্রকোপটা বাড়ে, এর পিছনে কতগুলো কারণ থাকে। যেমন একটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার যখন ফ্ল্যাকচুয়েট করে দেখা যায় যে অ্যাজমা রোগের প্রকোপ বাড়ে। আরটা যেহেতু উনি বললেন যে ধুলাবালি বেড়ে যায়, শুষ্ক মৌসুমের কারণে বাতাসে প্রচুর ধুলাবালি থাকে। তো ধুলাবালির কারণে এই যে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ, সেই জন্য রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের অ্যাজমাতে বেসিক রোগটা হচ্ছে যে হাইপার সেন্সিটিভ, আমাদের যে শ্বাসনালীগুলো আছে সেগুলো অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। সংবেদনশীল যাদের থাকে তাদেরই অ্যাজমা হয়। তখন এই ধুলাবালির কারণে দেখা যায় যে তাদের শ্বাসনালীগুলোর প্রদাহ বেশি হয়, সেগুলো সংকোচনশীল হয়ে যায়।
তারপরে যেটা হচ্ছে ফুলের রেণু তো আবার বসন্ত আসলে আরও বেশি আসবে এখন চেতে। হাউস হোল্ড ডাস্টটা সবচেয়ে বেশি কাজ করে। তারপরে গরম কাপড় যেগুলো আসে, উলের কাপড়ের সাথে কিছু অ্যালার্জেন থাকে। তো এই এনভায়রনমেন্টাল ট্রিগারটা যখন কাজ করে তখনই দেখা যায় যে অ্যাজমার অ্যাটাকটা, যাদের সারা বছর কন্ট্রোলে ছিল এই সময়টা অ্যাটাকটা বাড়ে, তাদের শ্বাসকষ্ট বেশি হয়। যারা ক্রনিক অ্যাজমায় ভুগছেন, নিয়মিতভাবে ওষুধ ব্যবহার করছেন, তাদের দেখা যাচ্ছে যে এই ওষুধ ওনার আগে কন্ট্রোল ছিল, এখন কন্ট্রোল থাকছে না। তারপরে এই যে ভাইরাল ইনফেকশনগুলো হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আমাদের রাইনাইটিস হচ্ছে, রাইনোভাইরাসগুলো আসছে, এগুলোর কারণেও কিন্তু অ্যাটাকগুলো বাড়ে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাটাকগুলো যেন সিভিয়ার হবার আগেই যেন আমরা চিকিৎসাটা নিতে পারি। জি। তো চিকিৎসার ভিতরে আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের এখানে ইনফেকশনটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিনা, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের শ্বাসনালীতে ইনফেকশন হচ্ছে কিনা। যদি ইনফেকশন হয় তাহলে তো আমাদেরকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে। আদারওয়াইজ অযথা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা অযৌক্তিক হবে, কারণ ভাইরাস যখন অ্যাটাক হচ্ছে, ভাইরাসের সময় কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকগুলো কোনো কাজে আসবে না। তাহলে এইখানে আমাদের পেশেন্টকে নিজেদের অ্যালার্ট হতে হবে। তাদের শীত আসার আগে থেকে কিংবা শীতের সময় থেকে নিজের রোগটাকে নিজে মনিটর করতে হবে, নিজের রোগটা দেখতে হবে। এই জন্য একটা ডিভাইস পাওয়া যায়, পিক ফ্লো মিটার বলি আমরা তাকে। একটা লম্বা একটা চুঙার মতো, ওটার ভিতরে ফু দিলে আমার শ্বাসনালীর যে সংকোচন বা প্রসারণ কতটুকু আছে আমরা সেটা টের পাই। এটা যদি পেশেন্ট সবসময় মনিটর করে যে তার আগে কতটুকু ছিল, এখন কতটুকু হচ্ছে, খারাপ হচ্ছে কিনা, যদি আগের চেয়ে খারাপ হতে থাকে, মানে এটা ওনারা বাসায় মনিটর এটা নিজেরা নিজেদের রোগটাকে মনিটর করবে। এখানে যদি এটা অবজ্ঞা করে যাচ্ছে, একটু সর্দি কাশি খেয়াল করলাম না, কিন্তু তখন দেখা যাচ্ছে পরে সিভিয়ার হয়ে যাচ্ছে। সো এই মনিটরিংটা করতে হবে এবং এই সিভিয়ার অ্যাটাকটাকে প্রিভেন্ট করার জন্য, এর থেকে বেঁচে থাকার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন এখন বলছে ঢাকার বাতাস পৃথিবীর অধিকাংশ দেশের চেয়েতেই খারাপ। বায়ু, আমাদের যে বায়ু দূষণ সেটা হচ্ছে চরম মাত্রায় চলে গেছে। তো এই জন্য বাইরে বের হলে যতটুকু সম্ভব বাইরে বের না হওয়া, বের হলে মাস্ক ব্যবহার করা, যেন ধুলাবালি কিংবা ইয়েগুলো যেন আমাদের এক্সপোজারটা যেন না হয়, এটা খুব কেয়ারফুলি করতে হবে। যে যাদেরই, সকলেরই এটা করা উচিত, কিন্তু যাদের অ্যাজমা সিওপিডি আছে তাদেরকে অবশ্যই এটা করা উচিত যে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, ধুলাবালিগুলোকে অ্যাভয়েড করা। যেসব জায়গায় ক্রাউডেড প্লেস আছে, মানুষজন জনসমাগম বেশি, এনভায়রনমেন্ট পলিউশন বেশি, আমরা করোনার সময় যেই স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতাম সেগুলো এখন মেনে চলাটাই হচ্ছে, বিশেষ করে এই জনগোষ্ঠীর জন্য, এই গোষ্ঠী যারা অ্যাজমা এবং সিওপিডিতে ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আরো অনেক ছোঁয়াচে রোগ যেগুলো আছে সেগুলো সংক্রমণ প্রিভেন্ট করতে হেল্প করছে। এগুলো আমাদের অনেক রোগগুলো থেকে প্রিভেন্ট করবে, যে স্পেশালি যেগুলো ভাইরাস বাহিত, যেগুলো আমাদের ড্রপলেট বলি আমরা, হাঁচি কাশির সাথে যে রোগগুলো আসে সেগুলোর থেকে আমাদেরকে সুরক্ষা দেবে। জি স্যার, এই বিষয়ে একটা জিনিস একটু জানতে চাচ্ছি, যেহেতু অনেক অ্যালার্জেন আছে যেগুলো শ্বাসতন্ত্রের রোগীদেরকে স্টিমুলেট করছে বা রোগের প্রকোপটা বাড়াচ্ছে, সো যাদের এরকম অ্যালার্জির সমস্যা আছে বা আমরা আরেকটা টার্ম জেনে থাকি অ্যাটোপি যাদের আছে, তাদের ক্ষেত্রে আসলে কি কি কেয়ারফুলনেস ফলো করলে তারা একটু ভালো থাকতে পারবেন? আরেকটা বিষয় হচ্ছে অ্যাজমা কি বংশগত রোগ কিনা, এবং সেই ক্ষেত্রে কারো ফ্যামিলিতে অ্যাজমা থাকলে তারা কি করতে পারেন সেটা প্রিভেন্ট করার জন্য? অ্যাজমা, প্রথম কথাই বলি, অ্যাজমা বংশগত রোগ এরকমটা যেরকম খুব জোর দিয়ে বলা যায় না, এবং এতে বংশের প্রভাব নেই এটাও বলা যায় না। এগুলো বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে যে এটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল, মানে জেনেটিক কিছু প্রিডিসপোজিশন থাকে, জেনেটিক প্রিডিসপোজিশনের সাথে সাথে এনভায়রনমেন্টাল ট্রিগার থাকে। সবারই একই এনভায়রনমেন্টে সবারই অ্যাজমার অ্যাটাক হবে না, কিন্তু যাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে, যাদের বংশ পরম্পরায় সেই জিনগুলো আছে, তাদেরটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু একটা ফ্যামিলির সবাই কিন্তু অ্যাজমাটিক হয় না। কিছুটা প্রভাব করলে এরকম না যে বংশগত কিছু প্রভাব থাকে আর কিছুটা থাকে এনভায়রনমেন্টাল প্রভাব। এখানে দেখা গেছে যারা একদম শহুরে, মানে ইউরোপিয়ান শহরে খুব ভালো প্রোটেক্টেড এনভায়রনমেন্টে বড় হয় তাদের কিন্তু অ্যাজমার প্রকোপ বেশি হয়। যারা ফার্ম হাউসে বড় হয়, শিশুকাল কাটে, তাদের অ্যাজমার প্রকোপটা কম হয়, কারণ ছোটোবেলার থেকে তাদের যে অ্যালার্জেনগুলো তারা এক্সপোজ হয়, এক্সপোজারের কারণে তাদের রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। সো এটা এখনও ক্লিয়ার করে বলা যাবে না যে এটা পিওরলি আমার এনভায়রনমেন্টাল অর জেনেটিক। তবে এখানে দুটারই ইন্টারাকশন আছে, দুটোই, জেনেটিক্সও এখানে ইন্টারেক্ট করে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো ইন্টারেক্ট করে।
সো এখানে যারা মানে যাদের বংশে অ্যাজমা আছে তাদেরকে একটু বেশি অ্যালার্ট হতে হবে এই ইয়েগুলো থেকে। আর স্যার যারা অ্যালার্জি বা অ্যাটোপিতে ভুগছেন তাদের ভালো থাকার জন্য কি বলতে চান? অ্যালার্জি অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালদের আসলে সমস্যা হচ্ছে কি, যারা ওয়াইড রেঞ্জ অফ অ্যালার্জেন্স, অনেক অ্যালার্জেনের প্রতি তাদের হাইপার রিয়েক্টিভ থাকে। তো এখানে যদি আমি ট্রু সেন্সে বলি যে বেঁচে চলার জন্য এটা কিন্তু সবসময় সম্ভব হয় না। তবে যদি দেখা যায় কারো কারো যে অমুক খাবারের সাথে কিংবা অমুক এনভায়রনমেন্টের সাথে তার ট্রিগার করে, তাহলে নির্দিষ্ট কিছু যদি আইডেন্টিফাই করা যায় তাহলে ওটা থেকে একটু বেঁচে থাকা যায়। কেউ কেউ নোটিস করেন যে চিংড়ি মাছ খেলে তার হয়, কারো গরুর মাংসে হয়, কারো দেখা যায় উলেন কাপড়ে হয়। সো যারা মানে আইডেন্টিফাই করতে পারে তাদের জন্য এটা সম্ভব, কিন্তু যারা এটোপিক অ্যাকচুয়ালি আসলে তাদের পক্ষে এটা আইডেন্টিফাই করাটা যায় না। আজকাল ওই যে প্রিক টেস্ট, স্কিন টেস্ট করে, অ্যালার্জেন চ্যালেঞ্জ করে, কিন্তু এগুলোর ফলাফল কিন্তু এখন পর্যন্ত তেমন একটা বলা যাবে না যে খুব একটা ইমপ্রুভ করেছে এগুলো, মানে অনেক বেশি স্যাটিসফ্যাক্টরি না। স্যাটিসফ্যাক্টরি না। মেইন টার্গেটটা হচ্ছে যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে প্রিভেন্ট করা। ট্রিগারিং যদি আইডেন্টিফাই করা যায়, কিন্তু এটোপিক ইন্ডিভিজুয়ালদের কিন্তু ট্রিগারিং সবসময় আইডেন্টিফাই করা যায় না, এখানে এটা সমস্যাদের বেশি। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু সেম প্রশ্নটা করতে চাই। বাচ্চাদের আমি অনেক পেশেন্ট পেয়ে থাকি যারা এরকম অ্যালার্জি সমস্যায় ভুগে থাকেন এবং প্যারেন্টসরা এটা নিয়ে অনেক ওয়ারিড থাকেন, যেহেতু কিছুদিন পরপরই বাচ্চাদের হয়তো জ্বর, কাশি, সর্দি কিছু একটা হচ্ছে বা শরীরে চুলকানি হচ্ছে। সো বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জির বিষয়টা আসলে আপনারা কীরকম ফেস করে থাকেন এবং সেটা বাচ্চাদের ভালো রাখার জন্য প্যারেন্টসদের কি অ্যাডভাইস দিতে চান? প্রথমত হচ্ছে প্রিভেনশন হচ্ছে বেস্ট ওয়ে। তো আমরা প্রিভেন্ট যদি করতে পারি যে কেন আসলে অ্যালার্জিগুলো হয়, স্যার বললেন যে অনেকের আছে কেমিক্যালে হয়, যেমন লোশন, পাউডার আমরা খুব ব্র্যান্ড চেঞ্জ করি বা বাচ্চাদেরকে খুব পছন্দ করি, ডাইপার র্যাশও খুব কম, ডাইপার র্যাশ, হ্যাঁ আমরা পছন্দ করি যে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের লোশন, পাউডার এগুলো একটু চেঞ্জ করে করে বারবার যে করতে, সেখানে কিন্তু কেমিক্যাল অ্যালার্জি থেকেও কিন্তু হতে পারে। তারপরে ফুডের বেলায় দেখা যায় যে শিশুদেরকে আমরা বিভিন্ন ধরনের ফুড আমরা মানে ইন্ট্রোডিউস করি এবং দেখতে চাই, আসলে এক্সপ্লোর করতে চাই সে একটু খাচ্ছে কিনা বা এটা আমি নেক্সট খাওয়াবো কিনা। তো এই যে এক্সপ্লোরেশন, এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কোন খাবারে, কোন ফুডে যে তার অ্যালার্জি হচ্ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না। এই জন্য আমরা শিশুদেরকে বলি যখন কমপ্লিমেন্টারি ফিডিংয়ের বয়সটা 6 মাস থেকে শুরু হয়, তখন কিন্তু আমরা বলি যে কোনো একটা নিউ ফুড অ্যাটলিস্ট 72 ঘন্টা মানে এটা অবজার্ভ করতে। মানে আমি আজকে মিষ্টি কুমড়া শুরু করলাম, যে পরদিন আবার হয়তো আমি করলা শুরু করলাম বা পটল শুরু করলাম বা বেগুন শুরু করলাম, এইভাবে না। যে আমি যেহেতু নিউলি তাকে এই যে ফার্স্ট টাইম লাইফে যে আমি মিষ্টি কুমড়া শুরু করেছি, যে আগামী 3 দিন আমি এটা ছাড়া অন্য কোনো নতুন কোনো সবজি অ্যাড করব না, মানে সেই খাবারটা তার শরীরে কতটুকু স্যুট করছে সেটা। এক্স্যাক্টলি, এভাবে করে করে কিন্তু আমরা বলি যে মানে ফিডিংটা শুরু করতে। কমপ্লিমেন্টারি ফিডিং এর কিন্তু আমাদের আলাদা গাইডলাইন আছে, IYCF বলে, মানে ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং। তো সেখানে যদি আমরা প্রোটোকলটা মেনটেন করি তাহলে দেখা যায় অনেকাংশে কিন্তু আমরা শিশুদেরকে এই ধরনের অ্যালার্জি থেকে দূরে রাখতে পারবো। এছাড়াও শিশুরা কিন্তু ধুলাবালিতে খেলবেই, এটা আমরা কিন্তু বেঁধে রাখতে পারবো না। তো আমরা যদি সেক্ষেত্রে একটু হাইজিনটা মেনটেন করি, যেমন ডায়াপার র্যাশ, ডায়াপারটা সব সময় যদি আমরা না পরেও দেখি যে মানে যখন তার একদম মানে পরাতেই হবে ঠিক ওই মুহূর্তে, বা কিছু অয়েনমেন্ট পাওয়া যায় বাজারে, সেগুলো যদি আমরা একটু ইউজ করি, বা আমরা যদি জানি যে ফ্যামিলি হিস্ট্রি আছে বা এই শিশুটার এরকম স্কিনে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডায়াপার পরিয়ে রেখে দিচ্ছি, বাচ্চাকে আর এটা চেঞ্জ করছি না বা দেখছি না যে এতে করে কোনো র্যাশ হচ্ছে কিনা, সেটাও একটু আমাদেরকে মানে ফোকাস করতে হবে। ফুডের কথা তো বললাম, আর আমরা যদি একটু পার্সোনাল হাইজিন, যেহেতু আমাদের সব কিছুই বাচ্চাদেরকে আমাদেরকে করে দিতে হচ্ছে, সো আমার পার্সোনাল হাইজিন মেনটেন করা, বা শিশুদেরকে অবশ্যই হ্যান্ড ওয়াশ শেখানো। আমরা যেমন সবসময় বাচ্চাদেরকে শেখাই যে এটা মানে নতুন কিছু শেখাই, ছবির বই দিয়ে হোক বা আশেপাশে সব কিছু, ঠিক তেমনি তাকেও শেখানো যে পার্সোনাল হাইজিন কীভাবে মেনটেন করতে হয়, হ্যান্ড ওয়াশ কতক্ষণ ধরে করতে হয়, যেমন আমরা করোনার সময় শিশুদেরকে কিন্তু শিখিয়েছিলাম। এছাড়াও মাস্ক পরানো, সেটার অভ্যাসটা একটু করা, বা স্কুল থেকে দেখা যায় অনেক ধরনের ডিজিজ কিন্তু নিয়ে আসে। জি, এই বিষয়ে আসলে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, এই স্কুলে যে সংক্রামক রোগগুলো স্পেশালি থাকে এগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক ছড়িয়ে যায়, যেমন এখন চিকন পক্সও হচ্ছে দেখলাম বেশ কিছু বাচ্চাদের। সো এই সংক্রামক রোগগুলোকে প্রিভেনশনের জন্য যেরকম আপনি বললেন যে হ্যান্ড ওয়াশের প্র্যাকটিস করা, বা যাদের এরকম রোগগুলো হচ্ছে সেটার বিষয়ে আর কি সচেতনতা করা যায় সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সচেতনতা বলতে আমাদের দেখতে হবে যে যদি আমরা বুঝি যে আমাদের পরিবারের কোনো একটা মেম্বার অ্যাফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে একটু আইসোলেশনে রাখা, এই শিশুদেরকে আইসোলেশনে রাখা, এবং অবশ্যই হাইজিন সবার বেলায় থাকবে। আর
আর স্কুলের বেলায় যেটা হয় যে আমরা বলি যে একটা ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত স্কুলে বাচ্চারা যেন না যায়। আমি হয়তো জানতে পেরেছি যে অমুক শিশুটার চিকেন পক্স হয়েছে, সেক্ষেত্রে আমরা একটু প্যারেন্টসকে অ্যাওয়ার করতে পারি যে বাচ্চাটা যেন না আসে। এটা তো আসলে স্কুল থেকেই করে, বা আমি নিজেও যদি সচেতন হই যে আমার বাচ্চাটার চিকেন পক্স হয়েছে, আমি ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত মানে 7 থেকে 10 দিন অবশ্যই বাসায় থাকতে হবে বা 14 দিন পর্যন্ত, সেটা যদি আমি নিজে থেকেই আমি অ্যাওয়ার হয়ে যদি সেটা মেনটেন করি সেক্ষেত্রে। এবং ভ্যাকসিনেশনের বিশাল বড় একটা পার্ট আছে, যেমন চিকেন পক্স যদিও আমাদের গভর্নমেন্ট ইপিআই শিডিউলে নেই, তারপরেও কিন্তু আমরা প্রাইভেটলি দিতে পারি। সেক্ষেত্রে আমরা চিকেন পক্সের ভ্যাকসিনটা যদি অ্যাডভাইস করি বা রিকমেন্ড করি সেক্ষেত্রেও কিন্তু প্রিভেন্ট করা যায়। জি, আর যেহেতু সংক্রামক রোগের কথা এসেছে, একটু স্ক্যাবিসের বিষয়টা জানতে চাই, যেটা আপনি মেনশন করেছেন, এবং স্কুলে আসলে এগুলো খুব ইজিলি ছড়িয়ে যায়। সো এই স্ক্যাবিস যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে একটু কিভাবে প্যারেন্টসরা বা যারা টিচাররা আছেন তারা কনসিয়াস থেকে এটাকে প্রিভেন্ট করতে পারে? যে স্ক্যাবিসে প্রথমে দেখতে হবে যে কোনো খোস পাঁচড়া যে কোনো চুলকানি কিন্তু স্ক্যাবিস নয়। স্ক্যাবিসের 3টা সাইট আছে, মেইন 3টা সাইট, যেমন হাতের মানে 2 ইন্টারডিজিটাল স্পেস, 2 আঙ্গুলের চিপাই হবে, পায়ের আঙ্গুলের চিপাই মানে ইন্টারডিজিটাল স্পেস বলতে আমরা বাংলায় যেটা বুঝি, এবং হবে হচ্ছে গ্রয়েন রিজনে মানে যেখানে শিশুরা প্যান্ট পরে বা ডায়াপারটা পরে ওই জায়গাগুলোতে হবে। এবং সন্ধ্যার পরে প্রচণ্ড রকমের চুলকানি হবে, যেটাকে আমরা বলি নকটার্নাল ইচিং। এবং এত বেশি চুলকানি সন্ধ্যার পরে বা যত বেশি রাত হতে থাকে ততই কিন্তু চুলকানিটা বাড়ে। এবং একটা হিস্ট্রি অবশ্যই থাকবে যে হয় স্কুল থেকে এসেছে বা পরিবারের অন্য কারো আছে, অথবা সে নেইবার কারোর সাথে কোনো বাচ্চার সাথে খেলছিল তার আছে, এরকম একটা হিস্ট্রি যদি আমরা পাই তাহলে অবশ্যই এই শিশুটাকে আমাদের আইসোলেট করতে হবে। এবং সবচেয়ে বড় যেটা যে আমরা অয়েনমেন্ট আর ক্রিম যেগুলোই দিই না কেন, আমাদের যে কিছু মেজার আছে যে বাসায় এই মেনটেন করতে হবে, এই দিক নির্দেশনাগুলো কিন্তু মেনটেন করতে হবে। যেমন স্ক্যাবিসের যেই আপনার ইয়েটা মানে কি বলে, হ্যাঁ জীবাণুটা, সেটা কিন্তু মানে গরম যদি আমরা করি, যেমন আমরা বলি যে যদি সূর্যের আলো নাও পায় তাহলে যেন মানে আয়রন করে ড্রেসগুলো পরায়, এবং অবশ্যই বয়েলড ওয়াটারে যেন সেই কাপড়গুলো ধোয়। এবং বাচ্চা যেটাই ইউজ করবে, যে কাপড় ইউজ করবে এবং তাকে যে মানে টেক কেয়ার করছে ওনারও কাপড় চোপড় যেন এইভাবে ইউজ করে। এবং আরেকটা বিষয় যেটা যে একটা বাচ্চার স্ক্যাবিস হয়েছে বা পরিবারে একজনের স্ক্যাবিস হয়েছে, পরিবারের সবারই কিন্তু একটা ক্রিম আছে পারমেথ্রিন নামে, সেই ক্রিমটা ইউজ করতে হবে। এবং সেই ক্রিমটা গলা থেকে পায়ের একদম ইয়ে পর্যন্ত, সোল অফ দ্য ফুট মানে পায়ের তলা পর্যন্ত ইউজ করতে হবে, মুখে আর মাথায় যেন না ইউজ করে। এরকম করে অ্যাটলিস্ট 12 ঘন্টা রাখতে হবে। ওই 12 ঘন্টার মধ্যে বাচ্চাকে গোসল করানো যাবে না। এবং প্রত্যেকটা কাপড় সূর্যের আলোতে অথবা আয়রন করে অথবা বয়েলড ওয়াটারে করবে। আর ওই যে অনেকে স্যাবলন দিয়ে ধুয়েই বাচ্চাকে পরে ফেলে, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি, এতে করে কিন্তু আরও বেশি কেমিক্যাল ইরিটেশন হয়, আরও বেশি সমস্যা হয়। এবং এই রোগটা যদি 7 থেকে 10 দিনের মধ্যে ভালো না হয় এবং যদি দেখে যে না ওষুধে কাজ হচ্ছে না বা আমি এইগুলো সব মেনটেন করছি কাজ হচ্ছে না, আরও কেমন যেন পেকে পেকে যাচ্ছে, আরও বড় হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। কারণ এই স্ক্যাবিসের পরবর্তী একটা ইফেক্ট আছে যেটা কিন্তু কিডনিকে ক্ষতি করে, এবং সেই ক্ষতিটা কিন্তু সারা জীবনের জন্য। এবং দেখা যায় ওই কিডনির এই সমস্যাটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা বলি, যে কোন ফাঁকে যে কিডনি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে এটা কিন্তু বোঝা যায় না। সুতরাং এই সামান্য একটা স্ক্যাবিসের কারণে কিন্তু একটা কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে, এবং এই কিডনি ড্যামেজের ফলে হাইপারটেনশন মানে একটা ছোট শিশু কিন্তু উচ্চ রক্তচাপ, হার্ট ফেলিয়ার এবং এমনকি কিডনি ফেলিয়ার পর্যন্ত চলে যেতে পারে। জি, অনেক ধন্যবাদ সুন্দর করে এই জিনিসটা এক্সপ্লেইন করে বলার জন্য। স্যার, এই বিষয়টাতে আপনি কিছু অ্যাড করতে চান কিনা, যে স্ক্যাবিসের সাথে কিডনির ডিজিজের যে একটা সম্পর্ক? স্ক্যাবিসের সাথে কিডনি ডিজিজের সম্পর্ক তো অবশ্যই আছে। সেটা হচ্ছে ইনফেক্টেড স্ক্যাবিসে যখন স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয় তখন সেখান থেকে কিডনিতে আমাদের ইনফ্লামেশন হয়, যেটা আমার বললেন এখনই যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। তো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের কমপ্লিকেশনগুলো আপনাকে বলছে যে স্পেশালি বাচ্চাদের জন্য হার্ট ফেলিওর হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, বা তো অ্যাডাল্টের ক্ষেত্রেও সেম। তো বাচ্চাদেরটা ক্রনিক যেতে পারে, অ্যাডাল্টেরও মানে এখানে অ্যাড করার মতো সিমিলার ইফেক্ট হয়। এবং সেক্ষেত্রে যেটা উনি বলেছেন যে পরিবারের সবাই যাতে একসাথে সবাই একসাথে চিকিৎসা নিয়ে নিতে হবে, তাহলে আমরা যেন এটা মানে পরিবারের ভিতরে না ছড়ায় এবং পরিবার থেকে পরিবার বাইরে যেন না ছড়ায়, এই জিনিসটাকে খুব কেয়ারফুল থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর অবশ্যই এসে আবার আলোচনা করছি। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠান, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক ডক্টর এফ.এ. মোফাক্করুল ইসলাম এবং ডক্টর তোশিবা রহমান। স্যার, আমরা অ্যাজমা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, রোগের বিষয়টা এবং সেটা প্রিভেনশনের জন্য কি করা যায় সেটা নিয়ে, কিন্তু যারা অলরেডি অ্যাজমাতে সাফার করছেন তাদের চিকিৎসার বিষয়টা আসলে এখন কি আছে এবং মডার্ন কি ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে এই রোগীগুলোকে ভালো রাখার জন্য?
অ্যাজমার চিকিৎসা বলতে গেলে প্রথমে এখন আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যে এটা অ্যাজমা। যখন আমাদের ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল, তো ডায়াগনোসিস করার জন্য মেইনলি কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষার খুব বেশি প্রয়োজন নাই। ডাক্তারের ডিসিশনটাই হচ্ছে, এখানে যারা দেখবেন ট্রিটিং ফিজিশিয়ান সেই ডিসিশন নিতে পারবেন। তো কিছু ল্যাবরেটরি এখন এখানে আছে, স্পাইরোমেট্রির কিছু রোল আছে। তো আমাদের দেশে স্পাইরোমেট্রি এখন হচ্ছে প্রায় সব জায়গাতেই, কিন্তু খুব আমি যে এটাকে ইম্পর্টেন্স দিব তা না। আমরা যদি অ্যাজমাটাকে ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, আগে আমাদের ছিল যে আমরা মুখে খাবার ওষুধ দিতাম, ব্রঙ্কোডাইলেটর বলি আমরা, যারা শ্বাসনালীগুলোকে যেহেতু চিকন হয়ে যায় সেগুলোকে ডাইলেট করাতে পারে। এখন কিছু চেঞ্জ আসছে, যে প্রথম কথাই হচ্ছে যে রেগুলার প্রিভেন্টার থেরাপি। এই যে আমাদের সংবেদনশীল যে শ্বাসতন্ত্র আছে, শ্বাসনালীগুলো আছে, সেগুলো যেন এই কোনো কারণে আবার সংকোচন না হয়। তো এই প্রিভেন্টার থেরাপিটা হচ্ছে আমাদের স্টেপ 1। এটাকে আমরা যেটা করি এখন, ইনহেলড কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড জাতীয় ওষুধ আমরা টেনে নেব, শ্বাসের সাথে টেনে নেব, ইনহেল করব। এখন কিন্তু খাবার ওষুধ অ্যাজমায় অলমোস্ট বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার মেন কারণটা হচ্ছে যে অ্যাজমা একটা দীর্ঘস্থায়ী রোগ, কারো এটা সারা জীবনই থাকে। তো ওষুধ সারা জীবন ব্যবহার করতে হয়। এই দীর্ঘদিন ওষুধ খাওয়ার কারণে এই যে জটিলতাগুলো হয়, সেগুলো থেকে বাঁচার জন্য ইনহেলার চলে আসছে। ইনহেলারগুলোর সুবিধা হচ্ছে যে একই ঔষধ আমরা যেটা আগে খেতাম সেটাকে আমরা ব্যবহার করছি একেবারে ন্যূনতম ডোজে, এবং এটা আমরা ইনহেল করে শ্বাসের সাথে টেনে নিচ্ছি, বুকের ভিতর যাচ্ছে, এটা বুকের ভিতরে কাজ করার পরে আবার শ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে, একদম নির্দিষ্ট করে ওই জায়গার জন্য ওই জায়গাতেই কাজ করছে, শরীরের ভিতর ঢুকছে না এবং শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। তো এখানে একটা সমাজে প্রচলিত ধারণা আছে, এগুলো গ্যাস ব্যবহার একবার শুরু করলে সারা জীবন করতে হবে, এটা আখেরি চিকিৎসা, এরপরে অন্য কোনো চিকিৎসায় কাজ হবে না। এটা হচ্ছে একেবারেই একটা ভ্রান্ত ধারণা। তাহলে প্রথম চিকিৎসা যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড জাতীয় ঔষধ আমরা ইনহেলারের মাধ্যমে নিব। এখন স্টেরয়েড একটা মারাত্মক ঔষধ, এটা মানে খাবার পরেও খাবার জন্য পাওয়া যায়, খুবই উপকার পাওয়া যায়, কিন্তু দীর্ঘদিন ব্যবহারে এটা কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করে। তাহলে ইনহেলড কর্টিকোস্টেরয়েড আমরা খুব লো ডোজে ব্যবহার করি। এখন ইনহেলার ডিভাইসও কিন্তু আমাদের বিভিন্ন রকম আছে। কিছু আছে মিটার ডোজ ইনহেলার, যেগুলো এটা আপনারা প্রায় সবাই দেখে থাকবেন, চাপ দিলে ফাঁস করে বেরিয়ে যায়। আর কিছু আছে এখন ড্রাই পাউডার ইনহেলার, ড্রাই ক্যাপসুল ইনহেলারগুলো, ক্যাপসুলের ভিতরে পাউডার থাকে, সেটা একটা ডিভাইসের ভিতর দিলে ওটা ফুটো হয়, তখন আমরা টেনে নিতে পারি। আর কিছু আছে ম্যাক্সহেলার। তো তিনটা ডিভাইসের যেই পেশেন্টের জন্য যেটা কমফোর্টেবল, যেটাতে কমফোর্টেবল ফিল করে তাকে সেটাই শিখিয়ে দিতে হবে, এবং যে চিকিৎসক তাকে চিকিৎসা করবেন তার দায়িত্ব হচ্ছে তাকে সঠিকভাবে ব্যবহারটা শিখিয়ে দেওয়া এবং চিকিৎসকের সামনে রোগীকে ব্যবহার করা। রোগী যদি ঠিকমতো ব্যবহার করতে, অনেক সময় আমরা বলে দেই কিন্তু রোগীরা তার নিজের মতো করে। দেখা যায় কেউ টেনে ফেলে দেয়, কেউ ঠিকমতো টানতে পারে না, মুখে নিয়ে বসে থাকে, কেউ এটা মুখে নিয়ে গিলে খেয়ে ফেলে। সঠিক নিয়মে সেটাকে সঠিক নিয়মে এটা ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এটার কোনো উপকার আসবে না। তাহলে আমাদের ফার্স্ট ইচ্ছা হচ্ছে রেগুলার প্রিভেন্টার থেরাপি, অর্থাৎ আমরা যেন অ্যাজমার অ্যাটাকটাকে প্রিভেন্ট করতে পারি, এবং তার জন্য হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড। তারপরে যদি দেখা যায় যে এই কর্টিকোস্টেরয়েডে আমার ইনহেলের কাজ হচ্ছে না, পেশেন্টের সাফারিংস থাকছে, তখন আমরা রেগুলার রিলিভার থেরাপি যেটা আছে আমরা সেটা ব্যবহার করি। আমরা এখন স্টেপ 2-তে স্টার্ট করি লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, সালমেট্রোলল, এটাই আমরা এখন মেইনলি ইউজ করতেছি। মানে মডার্ন মেডিসিন এসেছে, মডার্ন মেডিসিন, এটাও ইনহেলড আমরা ব্যবহার করব। তারপরেও যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা এই ডোজটাকে বাড়িয়ে দেব, সাথে আমরা অ্যাড করব এখন পাওয়া যাচ্ছে মন্টিলুকাস্ট, অথবা মিথাইলজেনথিন ডেরিভেটিভস আছে কিছু, থিওফাইলিন, অথবা আমরা লং অ্যাক্টিং অ্যান্টিমাস্কেনিক যেটা আমরা বলি আমাদের টার্মে। এর ভিতরে লং অ্যাক্টিং অ্যান্টিমাস্কেনিকটা লামা বলি আমরা শর্টকাটে, লামাটা আমরা ইনহেল ব্যবহার করব, আর মন্টিলুকাস্ট অথবা যেটা আমাদের ওই যে থিওফাইলিনস আছে ওরাল খেতে হবে। তাহলে স্টেপ 3-তে আমরা ইনহেলড স্টেরয়েড, ইনহেলড লাভা, ইনহেলড লামা, মানে একটা মিক্স থেরাপি দিতে, মিক্স 3টা ড্রাগের থেরাপি দেবো। তারপরে যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা 4টা ড্রাগ ইউজ করব। তারপরে কন্ট্রোল না হলে আমরা ওরাল লো ডোজ স্টেরয়েড দিব। এখন আমাদের ডিসিশনটা নিতে হবে আমি কোন স্টেপ থেকে স্টার্ট করব। একটা পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসছে, তাকে যদি আমি স্টেপ 1 থেকে শুরু করি, আবার 2 দিন পরে আসতে বলি, তার কিন্তু কষ্টটা থেকে যাবে, সে বিরক্ত হবে, আমার কাছে আসবে না। তাহলে আমি স্টার্ট করব এমন একটা স্টেপ থেকে যেন ইমিডিয়েট তার শ্বাসকষ্টকে আমি কন্ট্রোল করতে পারি। তারপর আস্তে 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 আমরা মেইনটেনেন্স ডোজে চলে আসবো, যেটা সবচেয়ে কম ওষুধে তাকে মেইনটেইন করা যায়।
এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইনহেলার ব্যবহার করা, রেগুলার প্রিভেন্টার থেরাপি ব্যবহার করা, দ্যাট ইজ স্টেরয়েড, লো ডোজ ইনহেল স্টেরয়েড ব্যবহার করা, এবং এই যে ব্যবহারের টেকনিকটা সেটাকে ঠিক রাখা। স্যার এটার সাথে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু শ্বাসতন্ত্র সংকুচিত হয়ে আরেকটা প্রবলেম আমরা সবসময় দেখতে পাই, সেটা হচ্ছে স্নোরিং বা স্লিপ অ্যাপনিয়া হয়ে যাওয়ার যে বিষয়টা। সো এটার সাথে অ্যাজমার কোনো রিলেশন আছে কিনা, এবং যারা স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন বা স্নোরিংয়ের প্রবলেমগুলো ফেস করছেন তাদের এটা থেকে ভালো থাকার উপায়টা কি? স্নোরিং আর স্লিপ অ্যাপনিয়ার সাথে কিন্তু অ্যাজমার কোনো রিলেশন নাই। অ্যাজমাটা হচ্ছে এয়ারওয়ে, যেগুলো আমাদের বুকের ভিতরে আছে, শ্বাসনালীগুলো আছে আমাদের, এগুলো ট্রাকিয়ার, পরে হচ্ছে গিয়ে ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাস, তারপরে বিভিন্ন ধরনের ব্রঙ্কাস বলি আমরা, এগুলো চিকন চিকন এয়ারওয়েগুলো আছে। আর স্নোরিং হচ্ছে কিন্তু আমাদের মেইনলি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের নস্ট্রিলের ওখানে সমস্যা। কারো কারো দেখা যায় যে রাতের বেলা জিহ্বাটা পিছন দিকে চলে যায়, কারো ইভুলাটা, সফট প্যালেটটা ঠিকমতো কাজ করে না, তখন স্নোরিং হয়, নাক ডাকে। এটা স্পেশালি যারা ওবেস পেশেন্ট, যারা অনেক মোটা হয়ে গেছে কিংবা নেজোফেরিংসে কোনো প্রবলেম আছে, তাদের এই সমস্যাটা বেশি হয়। তো এই নাক ডাকার কারণে যারা বিকট শব্দে স্পেশালি নাক ডাকে, তখন মাঝে মাঝে কিন্তু শ্বাস বন্ধ হয়ে যায়। শ্বাস যখন বন্ধ হয়ে যায় তখন একটা অ্যাপনিক পিরিয়ড হয়, তারপরে পেশেন্ট কাঁধ বদল করে অথবা ঘুম, শর্ট পিরিয়ডের জন্য ঘুম ভেঙে যায়, তারপর আবার তার শ্বাসটা শুরু হয়। তো যাদের স্লিপ অ্যাপনিয়া আছে এদের দেখা যায় যে সারা রাত তারা অ্যাপারেন্টলি মনে হচ্ছে খুব ভালো ঘুমোচ্ছে, কিন্তু তাদের ঘুম হয় না। আচ্ছা, এর প্রধান লক্ষণ হচ্ছে দিনের বেলা তারা ঝিমুনিয়ে থাকে, দিনের বেলা বসে বসে ঘুমায় যায়, টিভি দেখতে গেলে ঘুমায় যায়, ক্লাসের ভিতরে ঘুমিয়ে যায়। সো যাদের ডে টাইম স্লমনোডেন্স আছে, দ্যাট ইজ দিনের বেলা ঘুমের টেন্ডেন্সি আছে, গাড়িতে বসে একটু ইয়েতে আসছে ঘুমিয়ে গেল, তো তাদেরকে আমাদের ধরতে হবে যে তাদের স্লিপ অ্যাপনিয়া আছে। তাহলে স্লিপ নিয়ে অ্যাপনিয়ার ডায়াগনোসিস, ট্রিটমেন্ট একদম সম্পূর্ণ অ্যাজমা থেকে আলাদা। এটা আমরা ওবেস পেশেন্টদের জন্য, এটা হচ্ছে মেইনলি ওই সকল রোগদের জন্য আমি বলবো যারা দিনের বেলা খুব অল্পতে ঘুমিয়ে যায়, কথা বলতে বলতে চেয়ারে ঘুমিয়ে গেছে। স্যার যেহেতু এটা খুবই কমন একটা সমস্যা, এটা চিকিৎসার বিষয়ে আমাদের দর্শকদের কি জানাতে চান? চিকিৎসার বিষয়টা প্রথম হচ্ছে যদি আমরা ওয়েট রিডাকশন করতে পারি, ওজন কমাতে পারি, এই একটা মাত্র উপায় আছে যে এখানে আমরা স্লিপ অ্যাপনিয়াটা কমাতে পারি। যদি সিগনিফিক্যান্ট ওয়েট কমানো যায়, দেখা যায় এটা ইমপ্রুভ করে। আরেকটা হচ্ছে যে কিছু কিছু ডিভাইস বলে যে, কিন্তু আই থিঙ্ক ওগুলো কোনোটাই কাজ করে না। মেইন যে চিকিৎসাটা সেটা হচ্ছে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। ওই বাইপে মেশিন পাওয়া যায়, সেগুলো রাতে মুখের ভিতরে দিয়ে রাখলে ওই শ্বাসনালীটাকে পজিটিভ প্রেশারে খোলা রাখে। তো এটা একটু কস্টলি, এবং এটা একটা আমার মনে হয় যে স্পেশালাইজড ওপিনিয়ন ছাড়া কারো পার্সোনালি ব্যবহার করা উচিত হবে না। তার মানে মেইন ফোকাসটা এটাই থাকা উচিত যেগুলো শ্বাসতন্ত্রগুলোকে ব্লক করছে সেই ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড সেই করা, ফ্যাক্টরগুলোকে এবং ঠিক যার করা, জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েটটা রিডিউস করা এবং স্লিপ অ্যাপনিয়াটাকে প্রথমে ডায়াগনোসিস করতে হবে। এবং এর প্রধান লক্ষণ হচ্ছে দিনের বেলা অস্বস্তি লাগে, ঘুম থেকে ওঠার পরে ঘুম ঘুম ভাব থাকে, এবং তারা মাঝে মাঝে ঘুমিয়ে যায়, সামান্য একটু ব্রেক আছে ঘুমিয়ে গেল, যেমন ড্রাইভ করতে করতে এটা ইয়েতে আসলো, এটা সিগন্যালে আসলো, ওখানে তারা ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা, সো এগুলো মারাত্মক জিনিস। এবং স্লিপ অ্যাপনিয়ার পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু মারাত্মক। স্লিপ অ্যাপনিয়া থেকে আস্তে আস্তে হাইপারটেনশন হয়, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ডায়াবেটিস হয়, এরা কনসেন্ট্রেশন দিতে পারে না কোনো কাজে, তাদের দেখা যায় যে ওয়ার্ক পারফরমেন্স কমতে থাকে, যদি বাচ্চা হয় তাদের স্কুলের পারফরমেন্স কমতে থাকে, তারপর তারা হীনমন্যতায় ভুগতে থাকে, বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট চলে আসে। জি, তার মানে লং টার্ম ইফেক্ট এটা আসলে সাফারিংস অনেক বেশি হয়, যেমন স্নোরিংটা মানুষ নরমাল ধরে নেন, সেরকম প্রবলেম থাকলে সেটা একটু অ্যাসেসমেন্ট করে নেওয়াটা ভালো। স্নোরিং যদি থাকে ওটা অ্যাসেস করতে হবে যে তার স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। স্নোরিং মানেই কিন্তু স্লিপ অ্যাপনিয়া না, কিন্তু স্লিপ অ্যাপনিয়ার একটা বড় লক্ষণ হচ্ছে স্নোরিং, নাক ডাকা। অনেক ধন্যবাদ স্যার সুন্দর করে ইলাবোরেটলি এটা বুঝিয়ে দেওয়ার জন্য, এবং আশা করছি যাদের এই সমস্যাগুলো আছেন তারা শুনে এই বিষয়টাতে একটু সচেতন হবেন, এই সমস্যাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার কাছে যেটা জানতে চাই, যেহেতু শিশু বিকাশ কেন্দ্রে আপনি কাজ করছেন, সো শিশুদের বিকাশ নিয়ে প্রশ্নটা একটু করতে চাই, যাদের ডেভেলপমেন্টাল যে বিষয়টা আছে একটা বাচ্চার ক্ষেত্রে, সেটার বিষয়ে আমাদের দর্শকদের কী তথ্য বা কী পরামর্শ আপনি জানাতে চান আজকে? জি ধন্যবাদ। আসলে একটা শিশুকে আমরা দেখি যে সে সুস্থ আছে কিনা, সে হাইটে বাড়ছে কিনা, ওয়েটে ঠিক আছে কিনা, তার বয়স অনুযায়ী তার ওজনটা ঠিক আছে কিনা, হেলদি কিনা, মোটাসোটা কিনা। জি জি। কিন্তু শিশুদের স্বাস্থ্যে কিন্তু আরেকটি পার্ট আছে, সেটা হলো মানসিক স্বাস্থ্য। এই মানসিক স্বাস্থ্যটাকে আমরা বলি যে ডেভেলপমেন্ট। আর ওয়েট এবং হাইট যেটা বললাম যে দৈর্ঘ্যে বাড়বে এবং ওজনে বাড়বে, সেটা হচ্ছে গ্রোথ।
তো ডেভেলপমেন্টে আমাদের অনেকগুলো ডোমেইন আছে এবং অনেকগুলো ধাপ আছে। এই প্রত্যেকটা ধাপ দেখে দেখে আমরা বুঝতে পারি ওই এজ অনুযায়ী বাচ্চাটা এইজ অ্যাপ্রোপ্রিয়েট কিনা, মানে বয়স উপযোগী সে মানসিক বিকাশটা ঠিকমতো হচ্ছে কিনা। এবং এটার একটা প্রিন্সিপাল আছে যে মাথা থেকে পা পর্যন্ত, মানে প্রথমে ঘাড় শক্ত হবে শিশুর, তারপর গড়াগড়ি করতে শিখবে, বসতে শিখবে, তারপরে হচ্ছে হাঁটতে শিখবে, তারপরে দৌড়ানো শিখবে। তো যেই শিশুটির ঘাড়ই শক্ত হয় নাই সেই শিশুটি কিন্তু বসতে শিখবে না। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে বাচ্চার তো 6 মাস হয়ে গিয়েছে এখনো কেন বসতে পারে না। হয়তো তার 3 থেকে 4 মাসে ঘাড় শক্ত হওয়ার কথা ছিল, সে কিন্তু নেক কন্ট্রোলই করতে পারছে না, সো সে তো বসতে পারবে না। তো এই প্রিন্সিপাল মেনটেন করে আসলে ডেভেলপমেন্টটা হয় এবং পুরোটাই কিন্তু আমাদের নিউরন বা আমাদের ব্রেন কিন্তু সেটাকে ইনফ্লুয়েন্স করছে। কোনো শিশু যদি ব্রেনে জন্মগতভাবে বা জন্মের সময় যদি কোনো সমস্যায় ব্রেনে কোনো ক্ষত তার হয়ে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ধাপেই কিন্তু সে এফেক্টেড হবে এবং বিলম্বিত হতে পারে। তো যে ধাপগুলোর কথা আমি বলছিলাম, প্রথমত হচ্ছে আমরা যদি একটু বড় আকারে দেখি, যেমন গ্রস মোটর যেমন হাঁটা, চলা, বসা বা গড়াগড়ি করা, ঘাড় শক্ত হয় এগুলো। আর ফাইন মোটর হলো যে পেন্সিল ধরা বা জামার বোতামটা লাগানো, তার জুতাটা পরা বা তার স্কুলের ব্যাগের চেইনটা লাগানো, এগুলো হচ্ছে ফাইন মোটর, একটা বাচ্চার মানসিক বিকাশের মাইলস্টোনগুলো। তারপরে হচ্ছে বাচ্চার কান ঠিক আছে কিনা। যদি বাচ্চা কানে শুনতে না পারে, জন্মগতভাবে হয়তো সে ডেফ ছিল, আমরা হয়তো বুঝি নাই, কিন্তু দেখা যাচ্ছে বয়স হয়ে গিয়েছে সে কেন কথা বলতে পারছে না, কারণ সে কিন্তু কানে শুনে না। আবার দেখা গিয়েছে এই যে ফাইন মোটরের কাজগুলো, বাচ্চার হয়তো দৃষ্টিতে কোনো সমস্যা আছে, দৃষ্টিতে সমস্যা থাকলে কিন্তু ফাইন মোটরের কাজগুলো সে করতে পারবে না। তাহলে এই 4টা ডোমেইন হলো। এরপরে আছে যে স্পিচ যেটা বললাম আমি, এবং তারপর হচ্ছে কগনিশন, মানে যেটা খুবই ইম্পর্টেন্ট, মানে বুদ্ধিমত্তা। এক একটা শিশুর এক একটা বয়স আছে বুদ্ধিমত্তাগুলো বিকশিত হওয়ার, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কেউ কানে না শুনলে, চোখে না দেখলেও কিন্তু চলতে পারে যদি তার আইকিউটা ভালো থাকে বা তার বুদ্ধিমত্তা যদি ভালো থাকে। এরপরে আছে বিহেভিয়ার, মানে একটা শিশুর বিহেভিয়ারটা কেমন, আচরণটা কেমন, মানে কোন সিচুয়েশনে তার কীরকম আচরণ করতে হবে, তার স্কুল সিচুয়েশনে আচরণ কেমন, হোম সিচুয়েশনে আচরণ কেমন, তার পেয়ার রিলেশনের বা সে যখন খেলবে সেই গ্রুপে তার আচরণগুলো কেমন। তো এই কিছু আমরা মৌলিক যে ডোমেইন বা ধাপগুলো আছে সেগুলো দেখে আমরা বুঝতে পারি শিশু মানসিকভাবে বিকশিত হচ্ছে কিনা। জি, যেটা আপনি বিহেভিয়ারাল ইস্যুর যে বিষয়টা বললেন, এটা আমার মনে হয় একটা বড় চ্যালেঞ্জ এই রিসেন্ট টাইমের মধ্যে। তো অনেক বাচ্চা থেকে খুব চুপচাপ হয়তো ইন্টারাকশন করছে না, যেটা আপনি বললেন, আবার অনেক বাচ্চা থেকে খুব চঞ্চল বা দুষ্ট, বা হয়তো তার মনোযোগটা ওরকম থাকছে না, যেগুলো এখন খুব কমন টার্ম আমরা দেখি, ADHD বা অটিজম, এই শব্দগুলো কিন্তু এখন খুব প্রচলিত। সো এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের কি জানাতে চান, একটু সিম্পল করে যেটা দর্শকরা বুঝতে পারবেন। যে বিহেভিয়ার বলতে কিন্তু সেই রকম বিহেভিয়ার না যে সে মিসবিহেভ করছে, এখানে বসেই সে এটা ছুঁড়ে মারছে, ওটা ছুঁড়ে মারছে, এরকমটা না। একটা শিশু কিন্তু নিউবর্ন থেকে আমরা তার বিহেভিয়ার বুঝতে পারি। যেমন কিছু কিছু শিশু আছে যে আমরা বলি যে এই নিউবর্ন বেবিটা এত কান্না করে কেন, এক্সেসিভ ক্রাই, সেটাও কিন্তু তার বিহেভিয়ারের একটা প্রতিফলন। কিছু শিশু আছে একদম চুপচাপ শান্ত, এটা তার একটা পার্সোনালিটি। কিছু শিশু আছে যে তার হাইপার অ্যাক্টিভিটি, যেটা আপনি বলছিলেন, তার অ্যাটেনশন কম, এই জন্য সে অ্যাটেনশন দিতে পারছে না, এই জন্য সে হাইপার অ্যাক্টিভ। অথবা তার হয়তো আইকিউটাই কম, সে জানেই না যে কি করতে হবে, সেজন্য তার এই বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে মোটা দাগে যদি আমরা বলতে চাই, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, কিছু আছে টেম্পার টেন্ট্রামের শিশুগুলো হচ্ছে যে খুব অল্পতেই রেগে যাচ্ছে, খুব অল্পতেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এটা চাচ্ছে দিচ্ছে না তো ছুঁড়ে মারছে। এগুলোর আমরা হচ্ছে হিস্ট্রিটা নিতে হবে। যদি দেখি যে বাচ্চার ব্রেইনে বড় ধরনের কোনো সমস্যা নাই তার হিস্ট্রিতে, তখন আমাদের বুঝতে হবে এনভায়রনমেন্টাল কোনো কজ কিনা, মানে ফ্যামিলি মেম্বার বা প্যারেন্টস তার সাথে কিভাবে ডিল করছে, তার লাইফস্টাইলটা কেমন, সে কি এক্সেসিভ মোবাইল বা ডিভাইসে অ্যাডিকশন কিনা, সেখানে বেশি অ্যাটাচ থাকছে কিনা, বা তার ফুড হ্যাবিটটা কেমন, অনেক বেশি জাঙ্ক ফুড খাচ্ছে, হেলদি ডায়েট চার্টটা মেনটেন করছে না, তখন বুঝতে হবে যে এইগুলোকে আমাদেরকে আগে মডিফাই করতে হবে। এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে দেখা যাবে বিহেভিয়ারাল ইস্যুস সেটা যে কারণেই হোক না কেন অনেকাংশে কিন্তু কমানো যায়। জি, আর লাস্ট একটা প্রশ্ন একটু করতে চাই, সেটা হচ্ছে বাচ্চাদের ফুড হ্যাবিটের বিষয়টা নিয়ে সব প্যারেন্টসটাই একটু সাফার করে থাকেন। সো কিভাবে একটা বাচ্চাকে ইন্সপায়ার করা যায় একটা হেলদি ফুড হ্যাবিটের জন্য, সেটার বিষয়ে কি বলতে চান? শিশুদেরকে হচ্ছে আমরা শেখাই, সে কিন্তু জানে না কোনটা হেলদি বা আনহেলদি। আমি শিশুকে শেখাই যে মোবাইলটা ধরো, এটা দেখো, বা প্যাকেটটা এনে দিয়েছি, খুলে দিয়েছি, তুমি এটা খাও, মজা পাবে, আমি কিন্তু তাকে অফার করছি। তো আমরা যেটা বলি যে IYCF যেটা আছে, যে শিশুদের ফিডিংয়ের একটা প্রোটোকল আছে। 6 মাস বয়সে যখন একটা শিশু বসতে শিখে, কোনো কিছু ধরতে শিখে, তখনই কিন্তু তাকে আমরা ফিঙ্গার ফুড দিতে পারি। এই ফিঙ্গার ফুডগুলো কি, যেমন একটা শসা বা একটা গাজর বা বিট বা রঙিন একটা থালায় আমি যে খাবারগুলো বলছি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা কালার আছে, খুবই কালারফুল, এবং শিশুরা কিন্তু কালার খুব পছন্দ করে। এগুলো যদি তার সামনে আমরা দিয়ে রাখি, তাহলে সে কি করছে, একটা ধরছে, হয়তো একটু খাচ্ছে বা ফেলে দিচ্ছে, এতে করে সে টেস্ট,
সেই জিনিসটা যে ধরছে সেটার একটা সেন্স পাচ্ছে, এবং এতে করে কিন্তু মানে অটোমেটিক্যালি তার ব্রেনে মানে একটা সিগন্যাল দিচ্ছে যে না এই জিনিসটার স্বাদ এরকম, এটা ধরতে এটা টেক্সচারটা এরকম, এতে করে কিন্তু সে ইন্টারেস্ট পায়। এরপরে দেখা যায় যে বাচ্চাকে আমরা বলছি তুমি এটা খেও না ওটা খেও না, কিন্তু আমরা বাচ্চার সামনে খাচ্ছি, সেটাও করা যাবে না। এবং হেলদি ফুড আমরা 6 মাস থেকেই বলি যে বাড়ির হাঁড়িতে যে খাবারটা হয় সেটাই শিশুকে দিতে, তার জন্য আলাদা প্যাকেট বোতল বা কৌটাজাত খাবারের ব্যবস্থা করার দরকার নেই, যদি না কিছুতে এক্সেপশনাল থাকে সেই ক্ষেত্র ছাড়া। এবং শিশুকে অবশ্যই চেয়ার টেবিলে বা পরিবারের অন্যান্য মেম্বারদের সাথে বসে যেন খায় সেই অভ্যাসটুকু করতে হবে, এটাকে বলে ইন্টারেক্টিভ ফিডিং। তাহলে কিন্তু শিশুরা মানে খাবার খেতে খুব আনন্দ পায় এবং নতুন কোনো খাবার তাকে অফার করলে সে খুব সহজেই কিন্তু অ্যাকসেপ্ট করে। জি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কিভাবে আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাচ্ছি সেখান থেকে কিন্তু ওরা বেশি ইনফ্লুয়েসড হয়, সেটা লাইফস্টাইলের ব্যাপারে বলি বা ফুড হ্যাবিট স্টাইলে বলি। স্যার লাস্টে আপনার কাছে শুধু একটাই প্রশ্ন, খুব ছোট করে এক লাইনে বলতে হবে আমাদের দর্শকদের ভালো থাকার জন্য উইন্টার সিজনে কি করতে পারেন? শীতকালে সুস্থ থাকার জন্য আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে, বিশেষ করে এই সময়টায় ধুলাবালি থেকে যে আমাদের, তারপরে ইনফেকশনের থেকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের স্কিনের প্রতি একটু বিশেষ যত্ন নিতে হবে, কারণ এই সময়টায় স্কিন ড্রাই হয়ে যায়, ড্রাই স্কিনের রেজিস্ট্যান্স কমে যায়, সেই জন্য স্কিনের বিভিন্ন রকমের রোগ হয়। তাহলে স্কিন কেয়ারের জন্য আমরা যে রেগুলার একটু যাদের ড্রাই স্কিন আছে রেগুলার একটু ময়শ্চারাইজার যদি ইউজ করে সেটা তাদের জন্য ভালো। আমাদের যে পার্সোনাল হাইজিনটাকে এই সময়টা খুব কেয়ারফুল থাকতে হবে। শীতের জন্য আমরা শীতের কাপড় ব্যবহার করব, কিন্তু সেগুলো যেন ধুলাবালিতে না থাকে, ধুলাবালি নিয়ে অনেকগুলো কাপড়ের সাথে যেন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন না করে। এবং যেটা অলরেডি আপনি এক্সপ্লেইন করেছেন অনেক ধরনের অ্যালার্জেন পোলেন আছে আমাদের আশেপাশে, সেগুলো থেকে যেটা আমরা সেগুলো থেকে একটু বেঁচে থাকতে হবে। এই সময়টা একটু পানিরও সমস্যা হয়, পানিগুলো যেন আমাদের নিরাপদ পানি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের মানে এনভায়রনমেন্টাল পলিউশনটাকে যাতে আমরা কমিয়ে রাখতে পারি নিজেরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব, সবাই যাতে সচেতন হয় বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে থেকে মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার আগামী সপ্তাহে।